নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এবার ষড়যন্ত্র চক্রান্তের এসআইআর। আজ সকালে আমার ছোটবেলার অ্যালবাম দেখছিলাম। তারপর নস্টালজিয়া কাটিয়ে দিলি সকালটা। কিছুটা নস্টালজিয়া আর কিছুটা হারিয়ে যাওয়া স্মৃতি ফেরত পেলাম। এই অ্যালবাম জিনিসটাও প্রায় হারিয়ে গেছে। অ্যালবাম বিষয়টা নিজেই একটা স্মৃতি। যা বলেছো, এখন তো ফোনেই সব, তার উপর ব্লগিং কালচার। ব্যক্তিগত বলে আর কিছু নেই, প্রাইভেট জীবন সবাই পাবলিক করে দিচ্ছে। যা বলেছো, অ্যালবাম তো একসময় শুধু স্মৃতি ছিল না, আরো অনেক কিছু ছিল। মানে কি বলতে চাইছিস? আমার ক্ষেত্রেই ধরো, যেখানে জন্মেছি এখন সেখানে থাকি না, যে বাড়িতে ছোটবেলা কেটেছে সে বাড়িটার নেই। অ্যালবাম না থাকলে তো ছোটবেলার বাড়িটাই দেখা হতো না। আচ্ছা ধর, হঠাৎ জানতে পারলি এই যে অ্যালবামটা তুই দেখে এত স্মৃতি রোমন্থন করছিস, তার কোনো দাম নেই, সব মিথ্যে। ওমা, সে আবার কেমন কথা? এরকম হবেই বা কেন? এই কথাটার তো কোনো মাথা মুন্ডও নেই, কোনো লজিকই নেই। আর লজিক 50-60 বছর ধরে ভারতে থাকার পর যদি কাউকে বলা হয় তার পরিচয়পত্রের দাম নেই, যদি সে ভারতের নাগরিক কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তার লজিক কি আছে? মানে তুমি কোনো খবর দেবে মনে হচ্ছে? এখন খবর তো একটা এসআইআর। কারো 6 সন্তান হলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। মায়ের বয়স সন্তানের থেকে 15 বছর বেশি হলে এসআইআর এর ডাক পড়ছে। আগেকার দিনে তো 6 থেকে 7 জন করে সন্তান খুবই স্বাভাবিক ছিল। গ্রামে গ্রামে যেসব মেয়েদের ছোটবেলায় বিয়ে হতো তাদের অল্প বয়সে সন্তান হতো। এতে তো সবচেয়ে বেশি বিপদে পড়বে বয়স্করা। তুই যেটা বুঝতে পারছিস সেটা কমিশন বুঝতে পারছে না। আর যাদের ভোটাধিকার সন্দেহের মুখে পড়ছে তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠছে। আরও একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? ট্রেন বলছে আনম্যাপ ভোটারের সংখ্যা কম, এরকম মুসলিম অধ্যুষিত এলাকাতে শুনানির হার সবচেয়ে বেশি। মুসলিমদের শুনানিতে বেশি ডাকা হচ্ছে? তথ্য সেরকমই বলছে। এসআইআর প্রক্রিয়াতে পুরো কাদা, পচা পাঁকের গন্ধ উঠতে শুরু করেছে এবার। তুই এটা দেখ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হঠাৎ করে শুনানি নোটিশের সংখ্যা বেড়ে যাওয়ায় গুরুতর প্রশ্ন উঠেছে। গ্রাউন্ড জিরো তথ্য বলছে মুসলিম প্রধান জেলা ও বুথগুলিতেই সবচেয়ে বেশি ভোটারকে যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। এই প্রবণতা নির্বাচনে আগে সংখ্যালঘুদের বঞ্চনার আশঙ্কা বাড়াচ্ছে। তথ্য বলছে জেলার মুসলিম জনসংখ্যার হার যত বেশি, শুনানিতে ডাকার হারও তত বেশি। পরিসংখ্যান বলছে এই দুয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। অর্থাৎ শুনানির হারের প্রায় ৬২% ব্যাখ্যা করা যায় শুধু মুসলিম জনসংখ্যার অনুপাত দিয়ে। উদাহরণ হিসেবে মুর্শিদাবাদে প্রায় ৬৬% মুসলিম জনসংখ্যা। মুর্শিদাবাদে প্রায় ৩০.২০% ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও হার প্রায় ২৮ থেকে ৩০%। অথচ এসব জেলার আনম্যাপড ভোটারের সংখ্যা খুব কম। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে অধিকাংশ ভোটারই যুক্ত আছেন। রিপোর্ট বলছে মুসলিম প্রধান বিধানসভাগুলিতে আনম্যাপড ভোটারের সংখ্যা কম। যেমন মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর, হরিহরপাড়া ও লালগোলায় আনম্যাপড ভোটারের হার ১% কাছাকাছি। তাই যুক্তিসঙ্গতভাবে সেখানে শুনানি কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে উল্টোটা হচ্ছে। মালদায় হরিশ্চন্দ্রপুর ও মানিকচক, মুর্শিদাবাদের লালগোলা, হুগলির চণ্ডীতলার মতো সংখ্যালঘু প্রধান এলাকার বুথে শত শত নোটিশ গেছে। এর ফলে প্রশ্ন উঠছে, আনম্যাপড ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি, ডুপ্লিকেট ও নামের অমিল, এগুলোই কি শুনানির আসল কারণ? বিশেষজ্ঞদের মতে সি-ড্যাকের তৈরি সফটওয়্যার বাংলা নামের বানান ও বর্ণানুবাদের পার্থক্য ঠিকমতো ধরতে পারছে না। মুসলিম নামের ক্ষেত্রে এই সমস্যা বেশি হচ্ছে। বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত ভুল স্বীকার করলেও কমিউনিটি প্রোফাইলিং অস্বীকার করেছেন। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন, সংশোধনের নামে ভোটার বাদ দেওয়ার কাজ করছে কমিশন। কমিশন বলছে ভুয়ো ভোটার ছেঁটে তালিকা পরিষ্কার করাই লক্ষ্য, কিন্তু তথ্য বলছে প্রশাসনিক ও প্রযুক্তিগত ভুলের খেসারত দিতে হচ্ছে মূলত সংখ্যালঘু ভোটারদের। স্বচ্ছ অডিট ও নাম ভিত্তিক অ্যালগরিদমের পক্ষপাত দূর না হলে এই যাচাই প্রক্রিয়া বাস্তবে বঞ্চনার রূপ নিতে পারে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এসআইআর এর আরেক নাম হয়রানি। এসআইআর এর আরেক নাম সিলেক্টিভ ইনজাস্টিস রিচুয়াল। একটু সহজ করে বোঝাও আমাকে।
সিলেক্টিভ কারণ বেছে বেছে টার্গেট করা হচ্ছে, আর ইনজাস্টিস কারণ ভারতের নাগরিকদের প্রতি অবিচার হচ্ছে, আর রিচুয়াল তার কারণ এটা আর কোনো প্রক্রিয়া নয়, এটা এখন স্রেফ একটা উদ্দেশ্য প্রণোদিত আচার অনুষ্ঠান। এটা কিন্তু ভালো বলেছো। সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছে, নাগরিকত্ব বিচার করার অধিকার কি ইআরওর আছে? কি জিজ্ঞেস করেছে সুপ্রিম কোর্ট? নির্বাচন কমিশনের ইআরও একজনকে তালিকা থেকে বাদ দেওয়া মানে নাগরিকত্ব বাতিল করার শামিল। কোর্টের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কারোর নাগরিকত্ব কেড়ে না নিলে ইআরও কিভাবে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে? সুপ্রিম কোর্টে কমিশন নিজের সাফাই গিয়েছিল না যে ভোটার তালিকায় নাম তোলার আগে কেউ ভারতের নাগরিক কিনা তা তাদের যাচাই করার অধিকার আছে। আসলে বিষয়টা একটা প্যারাডক্স, একটা গোলক ধাঁধা। কি বুঝলি? কিছু বুঝলাম না। কেউ ভারতের নাগরিক হলে তবেই ভোটার তালিকায় নাম উঠবে, আবার কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে সে কি আর নাগরিক থাকবে? কেউ ভারতের নাগরিক কি নাগরিক না সেটা যাচাই করার প্রক্রিয়া তো এনআরসি। এসআইআর এ কি এনআরসির কাজটাই চলছে? সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। এখন তো সুপ্রিম কোর্টও চিন্তিত। তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো সুপ্রিম কোর্টে কি হয়েছে? তুই নিজেই দেখে নে সুপ্রিম কোর্ট ঠিক কি বলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আদালত জানতে চেয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় নাগরিকত্ব নিয়ে তদন্ত করলে কি তা সরকারিভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে? নাগরিকত্ব আইনে একজন নির্বাচন আধিকারিকের সিদ্ধান্তই কি প্রযোজ্য হবে? একজন নাগরিক নাকি নাগরিক নয়, কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত নেবার আগেই একজনের ভোটের অধিকার কি করে কেড়ে নেওয়া যায়? প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এসআইআরকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলা শুনানি করছে। আদালত প্রশ্ন তোলে, কোনো ইআরও যদি অনুসন্ধান করে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেন, তবে কি সেই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের কাছে পাঠানো বাধ্যতামূলক নয়? বিচারপতি বাগচি বলেন, কেন্দ্র সরকার নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই কি কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায়? আদালত জানায়, এসআইআর এর দ্বিতীয় ধাপে 9টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 6.5 কোটি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ইআরও সিদ্ধান্ত নিলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হওয়া দরকার। তার মতে, নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় থাকতে পারবেন না। তবে যাদের নাম বাদ পড়েছে তাদের আপিল করার অধিকার আছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, যারা নাগরিক নন তাদের কি ভোটাধিকার নেই? দ্বিবেদী বলেন, ভোটার তালিকায় নাম তোলার আগে নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু কেউ দেশে থাকবে না বহিষ্কৃত হবে এই সিদ্ধান্ত শুধু কেন্দ্র সরকারই নিতে পারে। আগের শুনানিতে কমিশন দাবি করেছিল, এসআইআর কোনো সমান্তরাল এনআরসি নয়, তাদের সাংবিধানিক দায়িত্ব হলো ভোটার তালিকায় নাগরিকত্ব যাচাই করে ভোটারদের নাম তোলা। কিন্তু সুপ্রিম কোর্টের প্রশ্নে আবারও বিরোধীদের অভিযোগ সামনে চলে এলো। নির্বাচন কমিশন নির্বাচন করাবেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধন করবেন, ভালো কথা, কিন্তু সেই সংশোধনের মানে এই নয় যে কে নাগরিক নয় সেটা খোঁজার দায়িত্ব পেয়েছে নির্বাচন কমিশন। আমার মাথাটা পুরো ধরে গেল। কেন রে, এই খবরেই মাথা ধরে গেল? না, সেটা না, একটা দেশের সরকার স্বার্থ রক্ষার জন্য কি করতে পারে সেটা ভেবে আমার মাথাটা ঘুরে গেল। তুই কি জানিস সুপ্রিম কোর্টে আরো একটা মামলা হয়েছে? কি মামলা বলো তো? মোদী সরকার আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনারদের রক্ষা কবচ দিয়েছে। কি রকম রক্ষা কবচ? নির্বাচন কমিশনের সব প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? সংবিধানের ঊর্ধ্বে কমিশনার? হিসেব মতো রাষ্ট্রপতিও এত বড় আইনি সুরক্ষা পান না। কমিশনার যে রক্ষা কবচ পাচ্ছেন, রাষ্ট্রপতিও পান না। কমিশনারকে কোর্টও কিছু বলতে পারবে না? কমিশনারকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে তাতে সম্পূর্ণ ক্ষমতা পাচ্ছেন জ্ঞানেশ কুমার। ভোটে যা ইচ্ছা ম্যানিপুলেশন বা জালিয়াতি করলেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। সে কি কথা? গণতন্ত্রের রক্ষাকর্তা হলো ইলেকশন কমিশন, তারাই যদি প্রশ্নের ঊর্ধ্বে হয় তাহলে গণতন্ত্রের কি হবে? গণতন্ত্রকে হত্যা করা মোদির স্বপ্ন। 56 ইঞ্চি ছাতিওয়ালা বীর পুরুষ সংঘের সবচেয়ে বড় অস্ত্র। 2001 সালে গুজরাটে এই অস্ত্র লঞ্চ হয়েছিল। সেই থেকে গুজরাটে গণতন্ত্রের রক্ত ঝরেছে। 2014 পর থেকে গোটা দেশ জুড়ে। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।